আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আবু তালেব, সিনিয়র শিক্ষক রতিপুর উচ্চ বিদ্যালয় এর অনলাইন ক্লাসের পক্ষ থেকে সকল অভিভাবক ও আমার স্নেহের ছাত্রছাত্রীবৃন্দ সকলকে আন্তরিক অভিবাদন ও শুভেচ্ছা জানিয়ে আমি আমার আজকের পাঠে অংশগ্রহণ করতে যাচ্ছি। আজকের পাঠ নাগরিক সমস্যা ও আমাদের করণীয়, এরই একটি অংশ সন্ত্রাস। সন্ত্রাস কি তোমরা হয়তো সকলেই অবগত আছো, জানো। তারপরও দুইটা লাইনে এর মূল ব্যাখ্যাটা হয়তো স্পষ্ট হয়ে উঠবে। সন্ত্রাস বলতে আমরা তাকেই বুঝি যা প্রকাশ্য দিবালোকে আইন শৃঙ্খলার পরিপন্থী কার্যকলাপকেই সন্ত্রাস বলা হয়। সন্ত্রাস মানেই হচ্ছে যে প্রকাশ্য দিবালোকে এবং আইন শৃঙ্খলার পরিপন্থী যে অসামাজিক কার্যকলাপ ঘটে থাকে তাকে আমরা সন্ত্রাস বলে চিহ্নিত করি। এই সন্ত্রাসের বিভিন্ন ধরন থাকে। এক একটা স্বার্থ চরিতার্থ করার জন্যে বিভিন্ন কলাকৌশল অবলম্বন করে থাকে। এর মধ্যে কয়েকটি ধরন সম্পর্কে তোমাদের সামনে আমি তুলে ধরতে চাচ্ছি। 1 নম্বর, রাজনৈতিক সন্ত্রাস। রাজনৈতিক সন্ত্রাস বলতে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্যে অনেক সময় সমাজে অসামাজিক বা বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করে, যার মাধ্যমে নিজেকে জাহির করতে চায়, নিজেকে নেতা বলে পরিচয় করতে চায় এবং তার মাঝ থেকে হয়তো আড়ালে একজন নেতা হিসাবে কাজ করে, ছত্রছায়ায় সে নেতা হিসাবে কাজ করে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে। 2 নম্বর হচ্ছে আদর্শভিত্তিক সন্ত্রাস। আদর্শভিত্তিক সন্ত্রাস হচ্ছে যে ধর্মের ছত্রছায়ায় অর্থাৎ কোনো জনগোষ্ঠী সুনির্দিষ্ট আদর্শ প্রতিষ্ঠার লক্ষ্যে সন্ত্রাসের পথ বেছে নিতে পারে। একসময় শ্রেণী শত্রু প্রথমের নামে আমাদের দেশে অনেক রাজনৈতিক হত্যা হয়েছে। ধর্মীয় জঙ্গিবাদ মুসলমান, হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান, ইহুদি সকল সম্প্রদায়ের লোকের মধ্যে বিরাজমান। ধর্মীয় জঙ্গি গোষ্ঠীগুলো সহিংস পন্থায় সাধারণ মানুষকে হত্যা ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে ক্ষতি সাধন করে থাকে। এসব হচ্ছে ধর্মের নামে চূড়ান্ত ধর্মবিরোধী কাজ। রাষ্ট্রীয় সন্ত্রাস, অনেক সময় রাষ্ট্র নানা অজুহাতে সন্ত্রাসী পন্থা অবলম্বন করে থাকে। প্রতিষ্ঠান বা জনগোষ্ঠীর উপর দমন পীড়ন চালায়, এরূপ অবস্থা হলো রাষ্ট্রীয় সন্ত্রাস। যেমন ইসরায়েল রাষ্ট্র প্যালেস্টাইনের জনগণের উপর বিভিন্ন সময় এ ধরনের তৎপরতা চালিয়ে আসছে। রাষ্ট্রের অভ্যন্তরস্থ সংখ্যালঘু ও ভিন্ন জনগোষ্ঠীর উপর আক্রমণ পরিচালিত হতে দেখা যায়। এতক্ষণ আমরা সন্ত্রাসের ধরনগুলি সম্পর্কে জানলাম। এইবার জানব এই সন্ত্রাসের পশ্চাতে কী কী কারণ আছে, সেই কারণগুলি সম্পর্কে আমরা অবগত হব। প্রথমত 2টি কারণই চিহ্নিত করতে পারি। একটা সাধারণ, অর্থাৎ যেটা চিরাচরিত সাধারণভাবেই অর্থাৎ দেশের অভ্যন্তরে ঘটে থাকে, সেটাকে সাধারণ কারণ বলে আমরা মনে করি। আর বহিস্থ কারণ, সাধারণত অনেক সন্ত্রাসের পিছনে বহির্বিশ্বের ইন্ধনও থাকতে পারে। বিভিন্ন প্রতিবেশী রাষ্ট্রের ইন্ধনের মাধ্যমেও দেখা যায় একটা ধর্মীয় বা একটা জনগোষ্ঠী তাদের প্রভাব বিস্তার করতে চায়। এইবার আমরা সাধারণ কারণগুলি সম্পর্কে জানব। 1 নম্বর, অর্থনৈতিক বৈষম্য। আমরা দেখতে পাই যে কোনো রাষ্ট্রে যদি ধনী দরিদ্রের বৈষম্য বা ব্যবধান বিরাট আকার ধারণ করে, তাহলে অনেক সময় এই সন্ত্রাসের সৃষ্টি হতে পারে। এক শ্রেণীর লোক ধনী থেকে ধনী হচ্ছে, আরেক শ্রেণী দারিদ্র থেকে দারিদ্র্যের নিম্ন সীমায় চলে যাচ্ছে, যার ফলে তাদের মাঝে
নানা অভাব অভিযোগ ফলে ক্ষোভের সঞ্চার হয়। এই সমস্ত অভাব অভিযোগ পূরণের জন্যে তারা অনেক সময় সন্ত্রাসের পথ বেছে নেয়। 2 নম্বর, সংকীর্ণ রাজনৈতিক সংস্কৃতি। আমাদের দেশ তথা বিশ্বের বিভিন্ন দেশে দেখা যায়, অনেক দেশেই তাদের যে রাজনৈতিক জ্ঞান বা পরিসীমা তেমন বৃদ্ধি নয়। তাদের সংকীর্ণ স্বার্থ চরিতার্থের জন্যে, ক্ষুদ্র স্বার্থের জন্যে বৃহত্তর রাষ্ট্রের ক্ষতি সাধন করতে চায়। ক্ষমতায় টাকার জন্যে তারা যে কোনো আইন শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপ করে থাকে। এমনকি অনেক সময় দেখা যায় তাদের ইন্ধনে দেশে অরাজকতা বা বিশৃঙ্খলা দেখা দেয়। সুশাসনের অভাব। সন্ত্রাসের আরেকটা উল্লেখযোগ্য কারণ হচ্ছে সুশাসন। কোনো রাষ্ট্রে যদি শাসন ব্যবস্থা দুর্বল থাকে এবং জনগণ তাহলে অন্যায় অপরাধ করতে সাহস পায়। শাসন ব্যবস্থা যদি কঠোর থাকে, কঠোর শাস্তির বিধান থাকে, তাহলে অনেকে হয়তো বিভিন্ন অপরাধ থেকে বিরত থাকে, কারণ তার মনে একটা ভয় থাকে যে তাকে কঠোর শাস্তির সম্মুখীন হতে হবে। তাইলে এতক্ষণ আমরা জানলাম যে সন্ত্রাস সৃষ্টির পিছনে বেশ কয়েকটি কারণ ছিল। এছাড়াও আরও নানাবিধ কারণ রয়েছে, যার ফলেই বিশ্বের বিভিন্ন দেশে এই বিশৃঙ্খলা বা অরাজকতার সৃষ্টি হয়। বিশেষ করে দারিদ্র দেশগুলোতেই এই সমস্যাটা বেশি দেখা যায়। এই সন্ত্রাস প্রতিরোধ ও প্রতিকারের উপায়: প্রতিরোধ দমন, প্রতিকার দমন, প্রতিরোধ নিরাময়। অর্থাৎ এই সমস্যার সমাধানের জন্যে আমরা কী পন্থা অবলম্বন করতে পারি, এই সম্পর্কে আমি বেশ কয়েকটি পয়েন্ট নিয়ে আলোচনা করতে যাচ্ছি। 1 নম্বর হলো সন্ত্রাস বিরোধী আইন প্রণয়ন। কোনো রাষ্ট্র বা সরকার তার দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্যে সন্ত্রাসের বিরুদ্ধে যদি কঠোর দমন নীতি এবং এই উপলক্ষে বিভিন্ন আইন কানুন প্রণয়ন করে এবং কঠোর শাস্তির বিধান থাকে, তাহলে হয়তো এই সন্ত্রাস অনেকটা লাঘব হতে পারে। পুলিশ প্রশাসনের পুনর্গঠন। আমাদের দেশের যে পুলিশ প্রশাসন, সেই মানদাতার আমল থেকে চলে আসছে। অর্থাৎ 1400 লোকের জন্য একজন পুলিশ অফিসার, জনসংখ্যা অনুপাতে পুলিশের সংখ্যা কম, যার ফলে সঠিকভাবে সমগ্র দেশকে পরিচালনা করা সম্ভব নয় এবং এদের যে আইন কানুনগুলো বিধিবিধানগুলো দেওয়া আছে তাও খুব উচ্চমানের নয়। বর্তমান 20 শতাব্দীর বিভিন্ন রাষ্ট্রের সাথে তাল মিলিয়ে তাদেরকে গড়ে হয়নি। তারপরে সেই মানদাতার আমলের তাদের যে প্রশিক্ষণ বিভিন্ন কারণেই আমাদের এই সন্ত্রাসকারীরা বিভিন্ন নতুন কলা কৌশলের মাধ্যমে সন্ত্রাস ঘটিয়ে থাকে। কাজেই আমার মতে পুলিশ প্রশাসনকে কী করতে হবে, নতুন করে সাজাতে হবে। কর্মসংস্থান বৃদ্ধি। সব কিছুর মূলেই দারিদ্রতা একটা চরম ব্যাধি। এই দারিদ্রতা দূর করতে না পারলে আইন কানুন বা যত ধরনের প্রচেষ্টায় প্রয়োগ করা হোক না কেন, কিন্তু সন্ত্রাস দমন করা কষ্টকর। কারণ দারিদ্রতা দূরীকরণের জন্যে বিভিন্ন কর্মমুখী শিক্ষার ব্যবস্থা করতে হবে। জনগণকে শিক্ষার পাশাপাশি বিভিন্ন বিভিন্ন এনজিও কোম্পানিকে উৎসাহিত করতে হবে, যারা আমাদের দেশে যুব সমাজ কর্মের মাধ্যমে তারা অর্থ উপার্জন করতে পারে, তাহলেই হয়তো তারা অন্যায় পথে পা বাড়াবে না এবং প্রত্যেকেই নিজ নিজ কর্ম নিয়ে ব্যস্ত থাকবে এবং উপার্জন করে সচ্ছলভাবে জীবনযাপন করতে পারবে। সার্বজনীন শিক্ষা ও মূল্যবোধের জাগরণ। যে শিক্ষা ব্যবস্থা আমাদের বাংলাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওনার পিতার শিক্ষানীতির আলোকেই
করেছেন, অর্থাৎ প্রাথমিক শিক্ষা থেকে একেবারে অষ্টম শ্রেণী পর্যন্ত অবৈতনিক শিক্ষা অর্থাৎ এবং বিভিন্ন শিক্ষার জন্য বিভিন্ন সুযোগ সুবিধার পন্থা অবলম্বন করেছেন। কাজেই সেই আলোকে যদি আমরা আমাদের সকলেই শিক্ষার আলোকে আলোকিত হয়, সুশিক্ষিত হয়ে গড়ে উঠে, তাহলেই হয়তো এই সন্ত্রাস প্রতিরোধে অনেকটা কার্যকর ভূমিকা রাখবে। কারণ জনগণ শিক্ষিত হলেই সে ন্যায় অন্যায় ভালো মন্দ বুঝতে পারবে এবং প্রত্যেকেই শিক্ষা অর্জনের মাধ্যমে বিভিন্ন কর্মে অংশগ্রহণ করতে পারবে, যার ফলে এই অন্যায় থেকে আমরা এই সন্ত্রাসী কার্যকলাপ থেকে অনেকেই হয়তো বিরত হবে। রাজনৈতিক দলে সন্ত্রাসীদের আশ্রয় দেওয়া আমাদের দেশে বা বিশ্বের অনেক দেশেই দেখা যায়। অনেক রাজনৈতিক নেতা বা কর্মীরা বিরাট মস্ত বড় অন্যায় করার পরও তারা কোনো না কোনো দলের ছত্রছায়ায় বসবাস করে। এই রকম ধরনের সন্ত্রাসীদেরকে কোনো রাজনৈতিক দলেই বা আমার মতে কোনো রাষ্ট্রেই আশ্রয় দেওয়া ঠিক নয়। তাদের যা শাস্তির প্রয়োজন সেই পরিমাণ শাস্তি দেওয়া উচিত। এরকম আশ্রয় না দিলে হয়তো আরও অনেকেই এ থেকে শিক্ষা লাভ করবে যে অন্যায় করলে তার সাজা পেতেই হবে। প্রশাসনিক কঠোরতা আমাদের দেশের যে প্রশাসনিক ব্যবস্থা, সরকারের যে প্রশাসনিক স্তর, সেইগুলোতে সরকার যদি নতুন নতুন আইন কানুনের মাধ্যমে কঠোর পন্থা অবলম্বন করে এবং প্রশাসনের প্রতিটি পর্যায়ে স্ট্রিক্ট থাকে, অর্থাৎ অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকে, তাহলেই হয়তো অপরাধ অনেকটা কমে যাবে। অনেক সময় দেখা যায় প্রশাসনিক দুর্বলতার কারণে অনেক প্রশাসনিক কর্মকর্তার দুর্বলতার ছত্রছায়ায় অপরাধীরা অন্যায় করে বসে সামান্য স্বার্থের জন্য হয়তো তারা ইন্ধন যোগায়। এই ধরনের যাতে না হয় সেই জন্যে কঠোর দমননীতি, কঠোর প্রশাসন ব্যবস্থাকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করলে আশা করি এই সমস্যার অনেকটাই সমাধান হবে। গণসচেতনতা সর্বশেষ দিকের পয়েন্ট, গণসচেতন অর্থাৎ জনগণই মুখ্য হাতিয়ার। জনগণ যদি শিক্ষিত সচেতন হয়, তারা যদি অন্যায়ের প্রতিবাদ করে, তাহলেই আমার মনে হয় যে এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটবে না বা ঘটার সুযোগও দেবে না। কারণ জনগণ তার প্রতিকার এবং প্রতিরোধের ব্যবস্থা করবে। জনগণ সরকারের পাশাপাশি সরকারি কর্মকাণ্ডের সাথে হাত মিলিয়ে সহযোগিতা করবে, তাহলেই আমাদের দেশ থেকে এই সন্ত্রাস নির্মূল করা সম্ভব হবে। সবশেষে বলতে পারি, নাগরিক হিসাবে আমাদের করণীয়, আমরা প্রত্যেকেই বাংলাদেশের নাগরিক। এটা আমাদের মাতৃভূমি। এই মাতৃভূমির মান সম্মান, মাতৃভূমির উন্নয়নের জন্য আমরা কাজ করব এবং সেই লক্ষ্যে আমরা এই মাতৃভূমি সম্পর্কে জানব এবং এর বিভিন্ন সমস্যা সম্পর্কে সকলকে অবহিত করব এবং সকলকে এই অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্যে জাগ্রত করে তুলব। সন্ত্রাসী কর্মকাণ্ডের খারাপ দিকগুলো সম্পর্কেও আমরা জানব। সন্ত্রাসী তৎপরতা রোধে আমরা আইন শৃঙ্খলা বাহিনীকে সহায়তা করব এবং সামাজিক ও ধর্মীয় মূল্যবোধ মেনে চলব। তাহলেই হয়তো আমাদের দেশ থেকে এই সন্ত্রাস নির্মূল করা সম্ভব হবে। আজকে সন্ত্রাস সম্পর্কে যা বললাম, তাতে তোমাদের কারো কোনো বুঝতে সমস্যা হলে আগামী ক্লাসে অবশ্যই পেশ করবে। সবশেষে তোমাদের সকলকেই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানি এবং আমার ক্লাস অনুসরণ করার জন্যে বিজ্ঞ অভিভাবকবৃন্দকে সালাম জানিয়ে এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম।